আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও তোমাদের সঙ্গে আমি আমার জীবনের করুণ একটি গল্প শেয়ার করব। আসলে এগুলো শেয়ার করলে নিজে একটু হালকা হয়ে যাই। আর এগুলোর মধ্যে দু চারটাকে এমন কথা থাকে, সেখান থেকে আহ, মানে মানুষ সতর্ক যাতে হয়ে যায়, এই জন্যই তোমাদের সঙ্গে বলা। তাহলে চলো চলে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, আমি আমার স্বামীর খুবই পছন্দের মানুষ। আমার স্বামী আমাকে খুবই ভালোবাসতো, খুবই খুবই। সে আমাকে অনেক আদর করতো, যত্ন করতো, স্নেহ করতো। হ্যাঁ, আমার মনে কি চায় তাকে বলার আগেই সে তার মন তাকে বলে দিত আমি কি চাই। এই ধরনের সম্পর্ক ছিল আমার স্বামীর সঙ্গে আমার। তো আমার স্বামী হঠাৎ করেই পারিবারিক দ্বন্দ্বের কারণে আমার সাথে যোগাযোগ করতে পারছেন না, করেনও না। মানে এক কথাই যে এখন আমরা দুজনই আলাদা আছি। সেটা তার পরিস্থিতির কারণে সে কিছু বেকায়দায় পড়ে গেছে। আমাদের প্রতিবেশী রিষারিষি করে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে। এটাই হচ্ছে মূল রিজন। যাই হোক, তো জেলে পাঠিয়ে দিয়েছে। এখন তো সে আমার জন্য ওখান থেকে বসে কিছু করতে পারবে না, তাই না? তো আমাদের সংসারটা তো আমাকেই চালাতে হবে, তাই না? আমার সংসার চালাতে যে আমি অনেক খারকুটো পুড়িয়েছি, কিন্তু এই সংসার চালাতে গিয়ে আমি বড় নিরুপায় হয়ে পড়েছি। তারপরে আমি আমার পাশের বাসার খালা, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, ওনার সাথে বিষয়টা ওনার জানা, তারপরও আর্থিক বিষয়টা শেয়ার করলাম। করার পরে বললাম, খালা আমার তো কাজের দরকার ছিল, কাজ না করলে আমার বাচ্চা কাচ্চা কী খাবে? মাস শেষে ঘর ভাড়া কিস্তি কোত্থেকে দিব আমি? আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। তো ওই খালাটা খুবই ভালো ছিল। খালা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিব, তুমি টেনশন করো না। তো খালা আমাকে দুটো বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর দুটো বাসার একটা বাসা তো মানে কথায় বার্তায় বনলো না। তো সেখানে আর কাজ নিলাম না। না নেওয়ার পর পরের দিন খালা আবারও আরেকটা বাড়ি থেকে কাজের প্রস্তাব নিয়ে আসছে। তো আমি বললাম, খালা চলো এই বাড়িটাতে যাই, দেখি এটা যদি বনে। তো গেলাম, কথায় বার্তাও বনেও গেল। তো পরের দিন থেকেই কাজ। মাসের 31 তারিখ ছিল, কাজ কাম সব কিছু রেডি, 1 তারিখ থেকেই কাজ করব। এভাবেই কাজটা নিলাম। আচ্ছা, পরে 1 তারিখ সকালে কাজেও গেলাম। আমার মেয়েটাকে স্কুলে দিয়ে ছেলে স্কুলে চলে গেছে। মেয়ে ছোট, মেয়েকে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। মেয়েকে স্কুলে ছেড়ে আমি চলে গেলাম নতুন কাজে। যাওয়ার পরে কাজ কাম সব কিছু শেষ করলাম। কি কাজ করলাম যাইয়া দেখি, ওনার হচ্ছে 4টা মেয়ে। একটা মেয়ের, বড় মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে। ওই মেয়েটার সঙ্গে একটা নাতিও আছে। ওনার 4টা মেয়ে, আবার ওই মেয়ে নাতি একটা, 5টা ছেলে একটা, এই 6টা। আর হচ্ছে ওনারা হচ্ছে 2জন, হাজব্যান্ড ওয়াইফ। এই হলো 8জন মানুষ ওই বাড়িতে সব মিলায়া। তো যাক, এখন কথা মতো যে যে কাজ নিয়েছি সেগুলো তো করতেই হবে। প্রথমে যাইয়া কাপড় ভিজাইলাম 2 বালতি। কাপড়গুলো ভিজিয়ে রেখে রান্নাঘরে গেলাম। যাইয়া কাটাকাটি করলাম, কাটাকাটি করে সব তৈরি করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি আমার রান্নাঘরে যে কাজ ছিল, হাঁড়ি পাতিল ধোয়া মোছামাছি সব কিছু করে বের হয়ে গেলাম। হয়ে ঘরটা ঝাড়ু দিলাম, দিয়ে পোছা লাগাই দিলাম। পোছার পরে হচ্ছে যে আমি চলে গেলাম বাথরুমে, যে কাপড়গুলো ধুয়ে আমি চলে যাই। কাপড় চোপড় সব কিছু ধোয়া শেষ, প্রথম দিন কাজ করলাম। এভাবেই প্রায় 18 দিন আমি কাজ করলাম। ওই বাসার মহিলাটা কোনো কিছু রান্না করলে না, ভালো মন্দ, এই 18 দিনের মধ্যে 2-3 দিন আমাকে খাবারও দিয়েছিল। যাই হোক, কোনো সমস্যা ছিল না। তো একদিন ওনাদের আত্মীয়ের বিয়ে, বাচ্চারা সবাই চলে গেছে। মহিলা আর হচ্ছে তার একটা মেয়ে যায়নি, তারা ক্লাস শেষ করে নিয়ে যাবে, তারা হাজব্যান্ড সহকারে। হাজব্যান্ডটা ঘুমিয়েছিল আর মহিলা গেছিল হলো স্কুলে।
এমন সময় বাড়িতে আমি একা একাই কাজ করছিলাম। তো সেদিন আমাকে বলতেছে যে তোমার বাসায় কে কে আছে? আমি বললাম আমার হাজব্যান্ড আছে, আমার বাচ্চা আছে, আর কাকে দরকার? এভাবেই আমার ও আচ্ছা 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 আচ্ছা, তুমি একটু এদিকে আসো তো। তা তোমার হাজব্যান্ড এখন কোথায়? আমি বললাম কেন? আছে, একটু কাজে আছে। আমি আর এসব কথা বলিনি যে আমার হাজব্যান্ড কোথায়। বললো আচ্ছা আচ্ছা, উনি কী কাজ করে? আমি বললাম যে উনি ব্যবসা করে। আচ্ছা ভালো, আচ্ছা ঠিক আছে আসো। তো এখন আমি যে বাড়িতে কাজ করছি সাহেব ডাকছে, তার কথা তো আমার শুনতেই হবে, তাই না? আমি গেলাম, দেখি কি কাজের কথা বলে। আমি ভাবছি যে আপাটা বাসায় নেই, হয়তো বা কিছু চাইবে, চা বা কফি কিছু একটা। ওমা গেছি, বলতেছে বসো। আমি নিচে বসতে লাগছি, আমাকে বলতেছে না নিচে না, তুমি বেডের উপরেই বসো। আমি বললাম না না, তা কী করে সম্ভব? আমি হচ্ছে আপনাদের বাড়ির মানে কাজের মেয়ে, আমি কি করে এখানে বসতে পারি? ছাড়ুন। বলছে তাতে কোনো সমস্যা নেই, বসো। তো আমি যখন বসি না, তখন উনি উঠে আমার হাতটা ধরলো। তখন না মানে বাসায়ও কেউ নাই, আমার ভিতরে খুব ভয় 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 করতেছে। এক প্রকার আমি মানে ঠান্ডার ভিতরে ঘামা শুরু করে দিয়েছি। তো বলতেছে ভয় পেও না, হাতটা ধরে ভয় পেও না বইলেই আমার গা থেকে ওড়নাটা টান দিছে। টান দিতেছে আর বলতেছে যদি চিৎকার করো মান সম্মান তোমারও যাবে, আমারও যাবে। আর যদি চুপচাপ থাকো সম্পর্কও থাকবে, সাথে বেনিফিটও হবে। তো আমি বাসায় কেউ নেই, চিৎকার করব, কে আসবে মানবে, মানে আমি বিভিন্ন ধরনের পড়ে গেছি। অন্যদিকে ওনার এই আচরণ দেখে তো আমি পুরাই হতবাক। পরে না উনি মানে আমার সাথে কি বলবো, আমার দেহটাকে আর কি সেই রকম করে ভোগ করলো, মনে হয় ছিঁড়া বিড়া খাইলো। কিন্তু যেভাবেই করুক আমি না খুবই অনেক মাস হয়ে গেল, অনেক ক্ষুধার্ত ছিলাম, আমি কিন্তু খুবই মজা পেয়েছি। তারপরে এভাবে মাঝে মধ্যে বাসায় কেউ না থাকলে এটা কন্টিনিউ চলতেই ছিল। বিনিময়ে সে আমাকে অনেক টাকা পয়সাও দিত, যা দিয়ে আমার অনেকটা হেল্প হয়ে গেল। তো একটা সময় মনে হলো না না এগুলো তো ঠিক নয়। আমার স্বামীর সাথে আমি দেখা করি, আমার স্বামী আমাকে বলে যে আমি তোমাকে অনেক বিশ্বাস করি, রেসপেক্ট করি, এমন কিছু করিও না যাতে নিজের ব্যক্তিত্বর কাছে হেরে যাও। কথাটা বলার পর আমার খুব সেন্টিমেন্টাল লাগে। আর আমাকে ঠকিও না, আমি আল্লাহর পরে তোমায় বিশ্বাস করি। এই কথা বলার পর, ওর মুখ থেকে শোনার পর, ওর চোখে পানি দেখার পর আমি তো মানে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেলাম। আসলে আমিও যে জোর জবরদস্তি করে করেছিলাম বিষয়টা তা না, আমিও তো পরিস্থিতির শিকারই হয়ে গেছিলাম। তো একদিন হইছি, পরের কীভাবে কন্টিনিউ করলাম এটাই আর কি। তো যাই হোক, ওনার ওই রূপ দেখার পর আমার স্বামী সেই থেকে আমি বাড়িতে আর কাজেও যাই না, কারোর সাথে যোগাযোগও করি না, আর আমি ওইসব কাজই করি না, ঠিক আছে? তো সংসার কিভাবে চালাই? আমি রাস্তায় বোরখা পরে বসে পান বেশি, নগদ টাকা, পান সিগারেট বিক্রি করে যে টাকা পাই ওইটা দিয়েই সংসার চালাচ্ছি। এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে মানুষ ব্যক্তিগতভাবে যতই কষ্টে থাকুক, কিছু থাকুক, কারো বিশ্বাস বা বিশ্বাসের মানদণ্ড নিয়ে কাউকে খেলতে নাই, ঠিক আছে? তো আমি যে ভুলটা করেছি আমি আশা করি তোমরা কেউ করবে না, এই জন্য বিষয়টা তোমার সঙ্গে আমি শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আবারও কখনো তোমাদের সঙ্গে নতুন একটি গল্প নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার।